নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। খেলার দুনিয়ার বিভিন্ন খবর নিয়ে শুরু করছে স্পোর্টস টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। টিম ইন্ডিয়ার সামনে দুর্মুষ পদ্মা পারের দেশ। বাংলাদেশের সামনে 169 রানের লক্ষ্য রাখে সূর্যকুমারের ভারত। জবাবে মাত্র 127 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও এলোমেলো ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিও প্রশ্ন তুলছে। তবে ভারতের অধিনায়ক বলছেন যে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে সেগুলো চলবে। এবার পাক ক্রিকেটারদের ভারত বিদ্বেষী সেলিব্রেশন নিয়ে অভিযোগ দায়ের করল বিসিসিআই। অন্যদিকে পেহেলগাঁও হামলায় নিহতদের পাশে দাঁড়ানোর জন্য ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পিসিবি। বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন ফ্রান্স তারকা উসমান দেমবেলে। স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে পিছনে ফেলে সেরা শিরোপা উঠল পিএসজি তারকার মাথায়। টিম ইন্ডিয়ার সামনে দুর্মুষ পদ্মা পারের দেশ। এশিয়া কাপের সুপার 4-এর ম্যাচটি ছিল কার্যত সেমিফাইনাল। সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সামনে 169 রানের লক্ষ্য রাখে সূর্যকুমারের ভারত। জবাবে মাত্র 127 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে 41 রানে জয় পেয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। তর্জন গর্জনই সার। টিম ইন্ডিয়ার সামনে দুর্মুষ পদ্মা পারের দেশ। এই ম্যাচে নামার আগে বাংলাদেশ কোচ ফিল সিমন্সের দাবি ছিল ভারতকে নাকি যে কোনো দল হারিয়ে দিতে পারে। কিন্তু সেই সিমন্সের বাংলাদেশ আক্ষরিক অর্থে ভারতের সামনে কোনো কলকে পেল না। এশিয়া কাপে সুপার 4-এর ম্যাচটি ছিল কার্যত সেমিফাইনাল। সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সামনে 169 রানের লক্ষ্য রাখে সূর্যকুমারের ভারত। জবাবে মাত্র 127 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে 41 রানে জয় পেয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। বুধবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক। জাকের আলীর এই সিদ্ধান্ত কার্যত বুমেরাঙে পরিণত হয়। কারণটা অবশ্য অভিষেক শর্মা। তার মারমুখী মেজাজের সামনে রীতিমতো পরিত্রাহী অবস্থা হয় বাংলাদেশি বোলারদের। বাঁহাতি ওপেনার রান আউট হন 37 বলে 75 রানের মারকাটারি ইনিংস খেলে। তিনি ফিরতে ভারতের রানের গতিও কমে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ব্যর্থ হন অধিনায়ক সূর্যকুমার যাদব, তিলক ভার্মারা। শেষের দিকে হার্দিক পান্ডিয়া এবং আকসার প্যাটেলের সৌজন্যে 188 রান তোলে ভারত। তবে সঞ্জু স্যামসংয়ের মতো ক্রিকেটারকে উপরের সারিতে ব্যাট করতে না পাঠানোয় গম্ভীর এবং সূর্যকুমারের রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। ভারতের দেওয়া 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। যশপ্রীত বুমরা ফেরান তানজিদ হাসানকে। প্রথম দিকেই বুমরাকে সামলাতে বেশ বেগ লাগে। তবে বাংলাদেশকে ধীরে ধীরে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে 44 রান। যখন এই জুটিকে বিপজ্জনক বলে মনে হচ্ছিল, ঠিক সেই সময় পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ কুলদীপ যাদব। সইফ ইমনের 42 রানের জুটি ভাঙেন তিনি। ব্যক্তিগত 21 রানের মাথায় ফেরেন ইমন। তাওহিদ হৃদয়ের ইনিংসও বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাকে 7 রানে ফেরান আকসার প্যাটেল। শামীম হোসেনকে শূন্যে বোল্ড করেন বরুণ চক্রবর্তী। লিটন না থাকায় এদিন অধিনায়কত্বের সুযোগ পেয়েছিলেন জাকের আলী। নেতৃত্বের ক্ষণ সুখকর হয়নি। তাকে রান আউট করল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের একটু নিখুঁত থ্রো। এরপর রিশাদ এবং তানজিমকে টানা 2 বলে আউট করে হ্যাট্রিকের সুযোগ পেয়েছিলেন কুলদীপ। সেই নজির অবশ্য হয়নি। উইকেটের অন্য প্রান্তে একা কুম্ভের মতো লড়ে গেলেও বাংলাদেশকে জেতাতে পারলেন না ওপেনার সইফ হাসান। বুমরার বলে তিনি আউট হলেন 69 রানে। তাকে যোগ্য সঙ্গত দিতে পারলেন না কোনো বাংলাদেশি ব্যাটার। শেষমেশ বাংলাদেশের ইনিংস থামল 127 রানে। ভারতের পক্ষে কুলদীপ যাদবের শিকার 3 উইকেট। বুমরা এবং বরুণ চক্রবর্তী পান 2টি উইকেট। আকসার প্যাটেল এবং তিলক ভার্মা পান 1 উইকেট। তবে পাকিস্তান ম্যাচের পর সুপার 4-এর এই ম্যাচেও বেশ কিছু ক্যাচ মিস হলো ভারতের। ফাইনালের আগে মিডল অর্ডার তো বটেই, ক্যাচ মিসের প্রবণতাও কিন্তু চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে। বাংলাদেশ হেরে গেলেও তাদের সামনে ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। বৃহস্পতিবার মুস্তাফিজুদ্দের সামনে পাকিস্তান। বিজয়ী দল পাবে রবিবার সূর্য সন্ধ্যায় ভারতের সঙ্গে ফাইনাল খেলার সুযোগ। তার আগে অবশ্য শুক্রবার কার্যত নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত।
গ্রুপ পর্বে সাড়া জাগিয়ে শুরু করা লঙ্কান বাহিনী ভারতের বিরুদ্ধে বাংলাদেশ হেরে যাওয়ায় সরকারিভাবে বিদায় নিল এবারের এশিয়া কাপ থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও এলোমেলো ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। ভারত কেন এত পরীক্ষা নিরীক্ষা করছে, কেন বা ব্যাটারদের সঠিক অর্ডার অনুযায়ী খেলানো হচ্ছে না, এসব নিয়ে প্রশ্ন ওঠা শুরু করে দিয়েছে। সুনীল গাভাস্করের মতো কিংবদন্তিও প্রশ্ন তুলেছেন এই নিয়ে। তবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নির্বিকার। তিনি বলছেন যে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে, সেগুলো চলবেই। শিবম দুবে এলেন 3 নম্বরে ব্যাট করতে। টপ অর্ডারের ব্যাটার তিলক বর্মা এলেন 5 নম্বরে। 6 উইকেট পড়ে গেলেও ব্যাট করতে এলেন না সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও এলোমেলো ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। ভারত কেন এত পরীক্ষা নিরীক্ষা করছে, কেনই বা ব্যাটারদের সঠিক অর্ডার অনুযায়ী খেলানো হচ্ছে না, এসব নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। সুনীল গাভাস্করের মতো কিংবদন্তিও প্রশ্ন তুলেছে। তবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নির্বিকার। তিনি বলছেন যে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে, সেগুলো চলবে। বাংলাদেশের বিরুদ্ধে 170 রানও তুলতে পারেনি ভারত। 2 ওপেনার এবং হার্দিক পান্ডিয়া ছাড়া কেউ রান পায়নি। অধিনায়ক সূর্য বলছিলেন, এই মাঠের আউটফিল্ড বেশ মন্থর। আউটফিল্ড দ্রুতগতির হলে 180 থেকে 85 রান হয়ে যেত। তবে বোলিং বিভাগকে কৃতিত্ব দিয়ে ভারত অধিনায়ক বলছেন, ভারতের বোলাররা 12 থেকে 14 ওভার ভালো বোলিং করলে যে কোনো রান করেই জেতা যায়। ব্যাটিং নিয়ে ভারত অধিনায়কের বক্তব্য, এশিয়া কাপে সেভাবে ব্যাটিং করার সুযোগ আমরা পাইনি, তাই বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা ব্যাটিং দেখে নিতে চেয়েছিলাম। এখানে শিশিরের সমস্যা নেই, তাই পরে বল করতে সমস্যা হচ্ছে না। ভেবেছিলাম এদিন 20 ওভার ব্যাট করার সুযোগ পাচ্ছি, সেটাকে কাজে লাগাতে হবে। শিবম দুবে কেন 3 নম্বরে? সূর্যর কথায় ওটা পরিকল্পনার অংশ। বাংলাদেশের ভালো বাঁহাতি এবং লেগ স্পিনার আছে। শিবম স্পিন ভালো খেলে, সেই কারণেই ওকে উপরে আনা। বাংলাদেশের বিরুদ্ধেও রান পেল না ঠিক, আমরা পরে আবার চেষ্টা করব। ভারত অধিনায়কের স্পষ্ট ইঙ্গিত, আগামী দিনেও এইভাবেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাবে ভারতীয় দল। এশিয়া কাপের শেষ নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেও পরীক্ষা নিরীক্ষাই করবে ভারতীয় দল। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে ট্রফি জয়ের অন্যতম দাবিদার মেন ইন ব্লু। কিন্তু তার মধ্যেও হতাশার ছবি ফুটে উঠল ভারতীয় দলের ফিল্ডিংয়ে। চলতি এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ক্যাচ মিস করেছেন অভিষেক শর্মা রায়। প্রশ্ন উঠছে ফিল্ডিং কোচ টি দিলীপের ভূমিকা নিয়েও। এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে ভারত। টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই দাপুটে জয় পেয়েছেন সূর্যকুমার যাদবরা। ট্রফি জয়েরও অন্যতম দাবিদার মেন ইন ব্লু। কিন্তু তার মধ্যেও হতাশার ছবি ফুটে উঠল ভারতীয় দলের ফিল্ডিংয়ে। চলতি এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ক্যাচ মিস করেছেন অভিষেক শর্মারা। প্রশ্ন উঠছে ফিল্ডিং কোচ টি দিলীপের ভূমিকা নিয়ে। ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে একের পর এক উদ্যোগ নিচ্ছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেই অনুপাতে ফিল্ডিংয়ে উন্নতি হচ্ছে না। পরিসংখ্যান বলছে চলতি এশিয়া কাপে এখনো পর্যন্ত 12টি ক্যাচ ছেড়েছে ভারত। গত রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচে 4টি ক্যাচ ভারতীয় ফিল্ডারদের হাত ছাড়া হয়। বুধবার বাংলাদেশ ম্যাচে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 5-এ। বাংলাদেশি ওপেনার সৈফ হাসানেরই 4টি ক্যাচ ছাড়েন অক্ষর প্যাটেলরা। শেষ পর্যন্ত 69 রান করে মাঠ ছাড়েন সৈফ। ফিল্ডারদের হতশ্রী পারফরমেন্স সত্ত্বেও অবশ্য বোলার এবং ব্যাটারদের দাপটে ম্যাচ জিতে চলেছে ভারত। কিন্তু ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্তরে। বুধবার বাংলাদেশকে হারানোর পর স্পিনার বরুণ চক্রবর্তী সাফ জানান, ক্যাচ পড়লেও বোলাররা সেই ক্ষতি বোঝা যাচ্ছে না, সেটা ইতিবাচক। কিন্তু সামনে বিশ্বকাপ রয়েছে, সেই লক্ষ্যেই এগোচ্ছে দল। তাই ক্যাচ নেওয়াটা অভ্যাস করতে হবে। পাক ম্যাচের পর ফিল্ডিং কোচ সেভাবে কিছু বলেননি। আজ নিশ্চয়ই ওর অনেক কিছু বলার থাকবে। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইংল্যান্ড সফরের আগে ফের তাকে পুরনো পদে বহাল করা হয়। তবে ফিল্ডিংয়ে সেইভাবে উন্নতি করতে পারেনি ভারতীয় দল। প্রশ্ন উঠছে, উন্নতি না হলে ফিল্ডিং কোচকে সরানো হচ্ছে না কেন? টি-20 বিশ্বকাপে ফিল্ডিং রোগ ভোগালে ভারত ঘরের মাঠে ট্রফি জিততে পারবে না, সেই কথা বলাই বাহুল্য।
হাই নিউজ নেটওয়ার্ক। এবার পাক ক্রিকেটারদের ভারত বিদ্বেষী সেলিব্রেশন নিয়ে অভিযোগ দায়ের করল বিসিসিআই। অন্যদিকে পেহেলগাঁও হামলায় নিহতদের পাশে দাঁড়ানোর জন্য ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পিসিবি। এবার পাক ক্রিকেটারদের ভারত বিদ্বেষে সেলিব্রেশন নিয়ে অভিযোগ দায়ের করল বিসিসিআই। সূত্রের খবর, পাক ওপেনার শাহিদজাদা ফারহান এবং পাক পেসার হ্যারিস রউফের বিরুদ্ধে আইসিসির কাছে সরকারিভাবে ভারতের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে পেহেলগাঁও হামলার নিহতদের পাশে দাঁড়ানোর জন্য ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পিসিবি। গত রবিবার ভারত পাক ম্যাচে রউফ যে সেলিব্রেশন করেছেন তার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ ইশারা করেন, উড়তে উড়তে আচমকায় ভেঙে পড়ছে যুদ্ধ বিমান, তারপর হাতে 6 আঙ্গুল দেখান। আসলে অপারেশন সিন্দুরের সময় 6টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের কোনো প্রমাণও মেলেনি। নেটিজেনদের মতে এই সেলিব্রেশন ভারত বিদ্বেষী। কেবল রউফ নন, পাক ওপেনার শাহিদজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক বেঁধেছে। সুপার 4-এর ম্যাচে ভারতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন ফারহান। তারপর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ নয়, গুলি চালানোর ভঙ্গি করেন পাক ব্যাটার। ক্রিকেট মাঠে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেট দুনিয়া। যদিও নিজের সেলিব্রেশন নিয়ে মোটেও অনুতপ্ত নন ফারহান। সূত্রের খবর, এই 2 সেলিব্রেশন নিয়েই আইসিসির কাছে ইমেল করেছে ভারতীয় বোর্ড। তবে আইসিসির তরফে এখনো কোনো ইমেল পাওয়ার কথা ঘোষণা করা হয়নি। ওয়াকিবহাল মহলের মতে এই ইস্যুতে আইসিসি শুনানি শুরু করবে। আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের কাছে হাজিরা দিতে হবে 2 পাক ক্রিকেটারকে। বিসিসিআইর এই পদক্ষেপের পাল্টা দিতে সূর্যকুমারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাক বোর্ড, এমনটাই সূত্রের খবর। তাদের দাবি, রাজনৈতিক মন্তব্য করেছেন ভারত অধিনায়ক, তবে এই বিষয়টিও সরকারিভাবে জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। গুরুর পথেই চলছে শিষ্য। গুরু যুবরাজ একসময় ছক্কা হাঁকিয়ে দুনিয়া শাসন করতেন, সেই মন্ত্র নিয়েই এগিয়ে চলেছে অভিষেক শর্মা। এশিয়া কাপের আগে ভারতের তরুণ ওপেনারকে কি পরামর্শ দিয়েছিলেন 6 ছক্কার রাজা, সেটাই ফাঁস করলেন অভিষেকের বাবা রাজকুমার শর্মা। গুরুর পথেই চলেছেন শিষ্য। গুরু যুবরাজ একসময় ছক্কা হাঁকিয়ে দুনিয়া শাসন করতেন, সেই মন্ত্র নিয়েই এগিয়ে চলেছেন অভিষেক শর্মা। এশিয়া কাপের আগে ভারতের তরুণ ওপেনারকে কি পরামর্শ দিয়েছিলেন 6 ছক্কার রাজা, সেটাই ফাঁস করলেন অভিষেকের বাবা রাজকুমার শর্মা। সুপার 4-এর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে 39 বলে 74 রান করেন অভিষেক। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে রাজকুমার বলেছেন, অভিষেককে যুবরাজ সবসময় গুরুমন্ত্র দিয়ে থাকেন, পরিস্থিতি অনুযায়ী খেলো। তিনি সবসময় চান অভিষেক ভারতকে ম্যাচ জেতা, যেন অভিষেক মাঠে নামে শুধুমাত্র দলকে জেতানোর লক্ষ্যে, কোনো ব্যক্তিগত সাফল্যের জন্য নয়। আর অভিষেক কিন্তু মাঠে ঠিক সেটাই করেন। না হলে পাকিস্তানের বিরুদ্ধে 6-এর বন্যা বইয়ে দেওয়ার পরও ফের বাউন্ডারি মারার চেষ্টা করতেন না। সেই গুগলিটা অবশ্য বুঝতে না পেরে আউট হন, তবু দলকে জেতানোর জন্য ঝুঁকি নিতে পিছু পা নন অভিষেক। রাজকুমার আরও বলছেন, ওর 6 হাঁকানোর ক্ষমতা ঈশ্বর প্রদত্ত, তবে ওর ক্রিকেট কেরিয়ার তৈরি করতে যুবরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। যুবরাজ ওর গুরু, উনি সব সময় অভিজ্ঞতা ভাগ করে নেন। যিনি 2টো বিশ্বকাপ জিতেছেন, তিনি যখন সর্বস্ব দিয়ে শেখান, তখন তো ভালো প্লেয়ার তৈরি হবেই। যুবরাজ সিং যে অত্যন্ত কড়া শিক্ষক তা আগেই জানা গিয়েছিল। সম্প্রতি একটি ভাইরাল ভিডিও দেখা যায়, অভিষেককে যুবরাজ বলছে, তুই বদলাবি না, শুধু 6ই মেরে যাচ্ছিস, সিঙ্গেলও নিয়ে নাও মহারাজ। এমনকি অভিষেকের ব্যক্তিগত জীবনকেও শৃঙ্খলাবদ্ধ করেছিলেন। তবে শুধু যুবরাজের শিক্ষা নয়, ভারতের তরুণ তুর্কির একাগ্রতা ও নিষ্ঠার জন্যই আজকের এই সাফল্য।
হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 25শে অক্টোবর শুরু হবে সুপার কাপ। প্রথম দিনই নামবে মোহনবাগান। তার আগে ফেডারেশনের সঙ্গে সংঘাত। সুপার কাপে বিদেশির সংখ্যা কমানো নিয়ে এআইএফএফ কে চিঠি মোহনবাগানের। ফের ফেডারেশনের সঙ্গে সংঘাত। সুপার কাপে বিদেশিদের সংখ্যা কমানো নিয়ে এআইএফএফ কে চিঠি মোহনবাগানের। আগামী 25শে অক্টোবর শুরু হবে সুপার কাপ। প্রথম দিনেই নামবে মোহনবাগান। নিজেদের দেখানো পথ থেকে সরে এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বছর 3 আগে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, ভারতীয় ফুটবলারদের তুলে আনতে দেশের সেরা লিগগুলোতে বিদেশিদের সংখ্যা কমানো উচিত। সেই অনুযায়ী আইএসএল এ 6 বিদেশি নথিভুক্ত করানো হলেও প্রথম একাদশে 4 জনকে খেলানো যায়। তার পরপরই কলকাতা লিগ বিদেশিহীন করা হয়েছে। একমাত্র এএফসি টুর্নামেন্টে 6 জন বিদেশি খেলানো যায়। এবার এই নিয়ম থেকে নিজেই সরে এলো ফেডারেশন। জানিয়ে দেওয়া হয়েছে সুপার কাপে 6 জন বিদেশি খেলানো যাবে। তার প্রতিবাদে ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট। মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টসের সিইও বিনয় চোপড়া চিঠি দিয়ে আসন্ন সুপার কাপে বিদেশিদের সংখ্যা কমানোর জন্য আবেদন করেন। দাবি, ভারতীয় ফুটবলারদের স্বার্থে আইএসএল এর মতো 4 জন বিদেশি খেলানোর নিয়ম রাখা উচিত। অতীতে করা ফেডারেশন সভাপতির বিদেশিদের সংখ্যা কমানো নিয়ে করা মন্তব্য এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের সংঘাত নতুন নয়। মাসখানেক আগে জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়েনি ক্লাব ম্যানেজমেন্ট, যার ফলে কাপা নেশনস কাপে মোহনবাগানের কোনো ফুটবলার ছিল না। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর প্রস্তুতির জন্য ফুটবলার ছাড়া সম্ভব নয়। আগের মরশুমে জাতীয় শিবিরে আশিক কুরুনিয়ান এবং সুভাষিস বসুর চোটের কথা উল্লেখ করা হয়। তার পাল্টা দেয় ফেডারেশনও। লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়, আইএসএল খেলতে গিয়ে সুভাষিসের চোট লাগে। সুতরাং ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের ঝামেলা নতুন নয়। এবার আরও একবার প্রতিবাদী চিঠি মোহনবাগান ম্যানেজমেন্টের। প্রসঙ্গত, মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হওয়ার আগেও টুর্নামেন্ট বিদেশিহীন করার আবেদন জানিয়ে ফেডারেশনকে চিঠি দেয় মোহনবাগান, কিন্তু তাদের এই দাবি মানা হয়নি। সেবারও ভারতীয় ফুটবলারদের স্বার্থের কথা তুলে ধরা হয়েছিল। এবার সুপার কাপেও একই আবেদন মোহনবাগানের। আইএসএল এর নিয়ম মেনে 6 জনকে নথিভুক্ত এবং 4 জনকে প্রথম একাদশে রাখার আবেদন করা হয়েছে, যাতে ভারতীয় ফুটবলাররা আরো বেশি করে খেলার সুযোগ পায়। 25শে অক্টোবর কাদের বিরুদ্ধে নামবে মোহনবাগান সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৃহস্পতিবার সুপার কাপের সূচিও ঘোষণা করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোর পরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। 8ই অক্টোবর থেকে শুরু হবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। 4 বছর পর আয়োজন হতে চলা এই টুর্নামেন্টে 6টি দল খেলবে। তার মধ্যে কলকাতার 4টি দল তো থাকছেই, বাইরে থেকে থাকবে কোন কোন দল সে নিয়ে মুখ খুললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। পুজোর পরেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। 8ই অক্টোবর থেকে শুরু হবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। 4 বছর পর আয়োজন হতে চলা এই টুর্নামেন্টে 6টি দল খেলবে। তার মধ্যে কলকাতার 4টি দল তো থাকছেই, বাইরে থেকে থাকবে কোন দল, কটা বিদেশি বা খেলাতে পারবে টিমগুলি। সোমবার মিটিং এর পর সেই নিয়ে মুখ খুললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি জানিয়েছেন, এবারে শিল্ডে 6 জন বিদেশিকে নথিভুক্ত করানো যাবে, তার মধ্যে খেলতে পারবে 4 জন। সোমবারের মিটিংয়ে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার উপস্থিত ছিল। প্রতিটি দলকেই আনুষ্ঠানিকভাবে ইমেল করা হবে। আগামী 48 ঘন্টার মধ্যে দলগুলিকে নিশ্চিত করতেও বলা হয়েছে। 3টি আই লিগ এবং 3টি আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। কলকাতা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ও ডায়মন্ড হারবার খেলবে। এর পাশাপাশি কেরলের ক্লাব গোকুলাম কেরালা শিল্ডে খেলবে বলে জানিয়ে দিয়েছে আইএফএ সচিব। আরেকটি দল কারা হবে সেটা নিয়েও এখনো আলোচনা চলছে। শিল্ডের ম্যাচ কোথায় কোথায় হবে? অনির্বাণ দত্তের বক্তব্য, নৈহাটি ও কল্যাণীতে ম্যাচ হবে, ব্যারাকপুরেও ম্যাচ হতে পারে। আমরা চাইছি ম্যাচগুলি সন্ধ্যাবেলাতে করতে। এছাড়াও যুব ভারতী ও কিশোর ভারতীতে ম্যাচ হবে, কিন্তু কবে সূচি বা গ্রুপ বিন্যাস জানা যাবে? আইএফএ সচিব এই প্রশ্নের উত্তরে জানান, সব ক্লাবের থেকে নিশ্চয়তা এলেই তারা সেই বিষয়ে জানাবেন।
তবে ইস্টবেঙ্গল পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারে। জানা গিয়েছে 6 দলকে 2টো গ্রুপে ভাঙা হবে, অর্থাৎ 3টে করে দল প্রত্যেক গ্রুপে থাকবে। গ্রুপ লিগের শীর্ষ 2 দল ফাইনাল খেলবে এবং সেই সঙ্গে 2021 সালে শেষবার আইএফএসএল আয়োজিত হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন ফ্রান্স তারকা উসমান দেমবেলে। স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে পিছনে ফেলে সেরার শিরোপা উঠল পিএসজি তারকার মাথায়। খেতাব জেতার পর প্রথমেই নিজের পরিবারকে ধন্যবাদ জানান তিনি। তারপরে পূর্বসূরি করিম বেনজেমার স্মৃতি উস্কে দিয়ে বলেন, এটা আসলে মানুষের ব্যালন ডি'অর। বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন ফ্রান্স তারকা উসমান দেমবেলে। স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে পিছনে ফেলে সেরার শিরোপা উঠল পিএসজি তারকার মাথায়। সোমবার খেতাব জেতার পর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি ফরাসি তারকা। প্রথমে নিজের পরিবারকে ধন্যবাদ জানান তিনি। তারপরেই পূর্বসূরি করিম বেনজেমার স্মৃতি উস্কে দিয়ে বলেন, এটা আসলে মানুষের ব্যালন ডি'অর। কনিষ্ঠতম হিসেবে ব্যালন ডি'অরের জয়ের হাতছানি ছিল ইয়ামালের সামনে, কিন্তু মাস্টার স্ট্রোকের ট্রফি গেল দেমবেলের হাতে। এবার খেতাব জেতার দৌড়ে ছিলেন পিএসজিতে দেমবেলের সতীর্থ ভিতি হনহাও। সকলকে টপকে শেষ পর্যন্ত বর্ষসেরা হলেন 28 বছর বয়সী দেমবেলে। গত মরশুমে অনবদ্য পারফর্ম করেছেন ফরাসি তারকা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর তিনি। গোল, অ্যাসিস্ট, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সমস্ত ভূমিকাতেই সফল হয়েছেন দেমবেলে। 2022 সালের পর দ্বিতীয় ফরাসি হিসেবে ব্যালন ডি'অর জিতলেন দেমবেলে। পুরস্কার পেয়ে তার চোখে জল সামলে নিয়ে জানালেন, আমি কাঁদতে চাইনি, কিন্তু যখনই পরিবারের কথা বলতে গিয়েছি, যারা আমাদের পাশে থেকেছে তাদের কথা ভেবেছি, তখন আর চোখের জল আটকাতে পারিনি। আমি কোনোদিন এই ট্রফি জেতার জন্য আলাদা করে চেষ্টা করিনি, তবে এই ট্রফি পেয়ে আমি খুবই খুশি। তারপর বেনজেমার সেই মহান উক্তি স্মরণ করিয়ে দিয়েছেন দেমবেলে। 2022 সালে ব্যালন ডি'অর জেতার পর বেনজেমা বলেছিলেন, এই ব্যালন ডি'অর মানুষের। সোমবার পিএসজি তারকা বলেন, বেনজেমা প্রথমবার মানুষের ব্যালন ডি'অর জিতেছিল, আমি দ্বিতীয়বার জিতলাম। সম্প্রতি চোট পেলেও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন আশাবাদী দেমবেলে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে নজর রাখুন হাই নিউজে।